উনিশ আর 20 শতককে বলা যায় মুসলমানদের জন্য এক ক্ষয়িষ্ণুতার যুগ। একালে এসে মুসলমানরা যা পেয়েছে তার চেয়ে হারিয়েছে অনেক বেশি। সাম্রাজ্যবাদের রক্তাক্ত থাবা একালে মুসলমানদের যত বেশি রক্ত ঝরিয়েছে, বোধহয় এর নজির ইতিহাসে খুব একটা পাওয়া যাবে না। দেখতে দেখতে মুসলমান দেশগুলো সাম্রাজ্যবাদের করতলগত হয়েছে। শত শত বছরের মুসলিম ঐক্যের প্রতীক খেলাফত খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আর সে সাথে মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়নের দীর্ঘ ট্র্যাজেডি রচিত হয়েছে। এরকম এক ট্র্যাজেডির নাম হায়দ্রাবাদ। সাম্রাজ্যবাদের প্রধান পুরোহিত ব্রিটেন শুধু মুসলিম দুনিয়ায় তার খবরদারি আর রক্তক্ষয় করেই ক্ষান্ত হয়নি। উপনিবেশগুলো থেকে বিদায় নেওয়ার সময় তারা এমন সব সমস্যা জিইয়ে রেখে গেছে যার মাসুল আজও মুসলমানদের গুনতে হচ্ছে। এর একটি বড় প্রমাণ হচ্ছে আজকের কাশ্মীর। কিন্তু কাশ্মীরের সাথে হায়দ্রাবাদের পার্থক্য হচ্ছে, কাশ্মীরের জনগণ আজ অবধি আধিপত্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী জিহাদ জারি রেখেছে। আর হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সংগ্রামকে অত্যাচার আর নিবর্তনের স্টিম রোলারের তলায় স্তব্ধ করে দেয়া হয়েছে। স্বাধীন হায়দ্রাবাদের নাম পৃথিবী মনে রাখেনি। হায়দ্রাবাদ নামে একটি স্বাধীন রাষ্ট্র ছিল। তার ছিল স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এসব ইতিহাস আজ বিশ্ববাসী প্রায় ভুলতে বসেছে। মীর লায়েক আলীর লেখা দ্য ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ গ্রন্থে হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সে বেদনাঘন কাহিনীর বর্ণনা দেখতে পাওয়া যায়। মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী। আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষাবধি লড়াই চালিয়েছিলেন। এই লড়াই যখন চলছিল, ব্রাহ্মণ্যবাদী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তখন বিশ্ব শান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এ অবিচার ও জুলুমের বিরুদ্ধে টু শব্দটিও করেনি, এমনকি জাতিসংঘও না। হায়দ্রাবাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে। তখন থেকে হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দাক্ষিণাত্যকে প্রভাবিত করেছিল। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। 1947 সালে ব্রিটিশের বিদায়ক্ষণেই হায়দ্রাবাদের ভাগ্য অনিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই সাম্রাজ্যবাদী ব্রিটেন বুঝতে পেরেছিল পৃথিবী জুড়ে তার কারবার করার দিন শেষ হয়ে এসেছে। তখন তারা ভারত ত্যাগের একরকম প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুদের সহযোগিতায়, তাই বিদায়কালেও তারা পুরনো মিত্রকে অসন্তুষ্ট করতে চায়নি। ভারত বিভক্ত হোক এবং ভারতের বুকে মুসলিম লীগের দাবি মোতাবেক একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মুসলিম বিদ্বেষী ব্রিটেন কখনোই চায়নি। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি ছিলেন নেহরুর ব্যক্তিগত বন্ধু। তিনিও চাননি ভারত বিভক্ত হোক। কেবলমাত্র কায়েদে আজমের প্রবল ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের সামনে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের দাবিকে অখণ্ডনীয় বাস্তবতা স্বীকার করতে বাধ্য হয়েছিল। পাকিস্তানের দাবিকে যখন ধূলিসাৎ করা গেল না, তখন নেহেরু ও তার সাম্রাজ্যবাদী বন্ধু মাউন্টব্যাটেন রেড ফ্ল্যাগ রেদওয়াদের মাধ্যমে বিকলাঙ্গ পাকিস্তান দেওয়ার ব্যবস্থা করল। মুসলমানদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি উপেক্ষা ও ষড়যন্ত্র করে তাদেরকে খর্বাকৃতির পাকিস্তান দেওয়ার এসব গোপন পরামর্শের কথা পরবর্তীকালে ল্যারি কলিন্স ও ডোমিনিক লাপিয়ের কৃত ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থে বিশদভাবে আলোচিত হয়েছে। দেশ বিভাগের সময় সিদ্ধান্ত হয়েছিল দেশীয় রাজ্যগুলো তাদের ইচ্ছানুসারে ভারত অথবা পাকিস্তানে যোগ দিতে পারবে, অথবা তাদের স্বাধীন সত্তা বজায় রাখতে পারবে। মীর লায়েক আলী জানিয়েছেন, এই সিদ্ধান্ত অনুসারে হায়দ্রাবাদের নিজাম মাউন্টব্যাটেনের কাছে চিঠি লিখে জানিয়েছিল হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রেই যোগ দিবে না, সে স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকবে। তিনি তার পত্র যথাযথভাবে ব্রিটিশ সরকারের কাছে প্রেরণ করেছেন এবং তিনি খুব শীঘ্রই তার উত্তর আশা করছেন। মীর লায়েক আলী লিখেছেন, উত্তরপত্রটি অবশ্য কখনোই আসেনি, কেননা মাউন্টব্যাটেন পরবর্তীকালে স্বীকার করেছেন তিনি নিজামের পত্রটি ব্রিটিশ সরকারের নিকট আদৌ প্রেরণই করেননি। মাউন্টব্যাটেনের এই স্বীকৃতির সাথেই যোগ রয়েছে হায়দ্রাবাদকে নিয়ে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের হিন্দু নেতৃবৃন্দের গভীর ষড়যন্ত্রের কথা। ভারত বিভাগের পরেও কংগ্রেস মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করেছিল। এ ছিল তার মুসলিমদের সাথে বেইমানির পুরস্কার। মাউন্টব্যাটেনকে কংগ্রেস কর্তৃক গভর্নর জেনারেল নিয়োগের অন্যতম উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোকে সুচতুর দক্ষতার সাথে ভারতভুক্ত করা।
দেশীয় রাজ্য হিসেবে কাশ্মীর ও হায়দ্রাবাদের গুরুত্ব ছিল সর্বাধিক এবং নেহেরুর দৃষ্টি বেশি পড়েছিল এই দুটি রাজ্যের উপর। দেশ বিভাগের সাথে সাথে হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করে। সেখানে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং একটি স্বাধীন সরকারের জন্য যা যা প্রয়োজন তাও চালু করা হয়। কিন্তু অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা নেহেরু এটা মেনে নিতে পারেননি যে ভারতের হৃৎপিণ্ডের মধ্যে পাকিস্তানের মতো আরেকটি স্বাধীন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক। তাই তিনি একে সামরিক আগ্রাসনের মাধ্যমে রাতারাতি দখল করে নেয়ার সিদ্ধান্ত নেন। আগ্রাসনের তারিখ নির্ধারিত হয় 13ই সেপ্টেম্বর 1948 সাল। এই দিনটি নির্ধারণ করার পেছনে একটি কারণ ছিল। এর মাত্র 2 দিন আগে কায়েদ আজম ইন্তেকাল করেছিলেন। সমগ্র পাকিস্তান তখন শোকে কাতর। ভারতীয় সেনা কর্তৃপক্ষ মনে করেছিল এ সময় হায়দ্রাবাদে অভিযান চালালে পাকিস্তানের পক্ষ থেকে তেমন কোনো বাধা সৃষ্টি হবে না। কার্যত তাই হয়েছিল। আধুনিক অস্ত্রে সুসজ্জিত ভারতীয় বাহিনীর সাথে হায়দ্রাবাদের সেনাবাহিনী টিকে থাকতে পারেনি। হায়দ্রাবাদ ভারতের পদানত হয়েছিল। মাত্র 5 দিনের যুদ্ধে ভারতীয় বাহিনী প্রায় 70,000 নিরীহ মানুষকে হত্যা করে। লুটতরাজ, নারী ধর্ষণ এগুলো তো ছিলই। এই যে সার্বিক গণহত্যা, ভারতীয় বাহিনীর মানবতা বিরোধী রক্তক্ষয় ও লোকক্ষয়ের বিরুদ্ধে বিশ্ববিবেক চোখ তুলে তাকায়নি পর্যন্ত। জাতিসংঘ থেকে খবর এলো হায়দ্রাবাদ সংক্রান্ত যে আলোচনা সভা 16ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তা 20 তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে মুসলিম দমনের যে চিত্র একালে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে তা একটি ইঙ্গিত করে, মুসলিম নিবর্তনের ক্ষেত্রে সারা দুনিয়ার সব শক্তি এক ও অভিন্ন সূত্রে গাঁথা। তাই হায়দ্রাবাদে ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের প্রেক্ষাপটে জাতিসংঘের তালিকা শক্তিগুলো নিষ্ক্রিয়তার অভিনয় করে গেছে। অতঃপর একটি স্বাধীন দেশ মাত্র 5 দিনের ব্যবধানে পরাধীনতার তিক্ত স্বাদ আস্বাদন করে হয়ে গেল ভারতের 28টি অঙ্গরাজ্যের একটি।